সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভকামনা জানাচ্ছি আমাদের এই ক্লাসে। আমি নাজমুল আলম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তো আজকে আমরা নতুন আর একটা অধ্যায় নিয়ে শুরু করব। সেটা হচ্ছে, তার আগে আমরা দেখি কিছু ছবি দেখি। সেটা একটা ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা একটা সাইন হিসাবে এটাকে ব্যবহার করতে পারি, দেখি বিভিন্ন জায়গায়। হয়তো আমরা কোনো অফিসে গেলে রাস্তার ওয়াকওয়েতে এটা দেখতে পাই। তো এর পরবর্তী একটা ছবি দেখবো, সেটা হচ্ছে এটা এটা সাধারণত ছবিটা ক্রপ করে নেওয়া হয়েছে, এই কারণে নিচের সবুজ অংশটুকু আসে নাই। এটা দেখলে আমরা মনে হয় এটা একটা ট্রাফিক, যে বাতি আছে সেটা হচ্ছে লাল সবুজ, লাল হলুদ সবুজ, এটারও একটা নির্দিষ্ট অর্থ আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে বিপজ্জনক, ডেঞ্জার। তো সাধারণত কোথাও গেলে আমরা বিপজ্জনক এরকম কোনো কিছু হতে পারে এমন কোনো কিছু দেখলে আমাদের এই জিনিসগুলো দেখায়, এই ধরনের ছবিগুলো দেখায়। দ্যাট মিনস আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই ছবিগুলা নিয়ে কেন এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ হ্যাঁ, আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে প্রতীক। প্রতীক কি? প্রতীকী আমাদের একটা যুক্তিবিদ্যার একটা অন্যতম অংশ হচ্ছে যে প্রতীকী যুক্তিবিদ্যা। তো এই উদ্দেশ্যে আমরা কি কি পড়বো বা জানতে পারবো, ধারণা করতে পারবো। যেমন প্রতীকের ধারণা, সংকেতের ধারণা, প্রতীক বা প্রতীকের প্রকারভেদ, প্রতীক এবং সংকেতের মধ্যে যে সম্পর্ক বা পার্থক্য আছে, সাবেক এবং প্রতীকী যুক্তিবিদ্যার যে অংশটুকু। তো এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, তো আমরা আশা করব পরবর্তীতে অন্য একটা ক্লাসে এই প্রতীকায়ন করানো, যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রতীকায়ন কীভাবে করানো হচ্ছে, যুক্তি এই বাক্যগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা একটা প্রাথমিক আলোচনায় শুরু করি। তো আমরা চলে যাই পড়ার মধ্যে। যুক্তিবিদ্যার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয়। কি সেটা? যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ে যুক্তিবিদ্যার একটা অন্যতম আলোচ্য বিষয়। এই যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পারি। সেটা হচ্ছে, কিভাবে দেখবো আমরা, একটা প্রথমে একটা উদাহরণের সাহায্যে দেখি যে যদি বন্যা হয় তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে। এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, আমরা দেশব্যাপী যে বন্যা শুরু হচ্ছে। তো এখানে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বললেন যে যেন আমার একটা ক্ষুদ্র জায়গাও যেন খালি না থাকে, সব জায়গায় করতে হবে কৃষিকাজ বা আবাদ করতে হবে, গাছ লাগাতে হবে। এই যে একটা কথা বললেন, কেন এটা বললেন? আসলে যদি আমরা চিন্তা করি যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে সবচেয়ে বেশি দরকার খাদ্য, এই খাদ্য নিরাপত্তার জন্যই কিন্তু এই কথাটা বলছেন। তো এখানে লজিক কিন্তু, লজিক্যালি যদি দেখি, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের অন্যান্য সকল অর্গানগুলো বন্ধ হয়ে গেছে লকডাউনের কারণে, সুতরাং খাদ্যের দাম বেড়ে যাবে। কারণ হচ্ছে যে প্রেশারটা পড়বে খাদ্যের উপরে, কারণ আমরা অন্য সকল কিছু বাদ দিলেও খাদ্য বাদ দিতে পারবো না। তো যার কারণে আমাদের ইনকাম কমে যাবে এবং খাদ্য খেতে হবে, সুতরাং খাদ্যের দাম বেড়ে যেতে পারে, তার খাদ্য ক্রাইসিস হতে পারে, দাম বাড়াচ্ছে, বড় বিষয় হচ্ছে যে এটা নাও থাকতে পারে। তো এই কারণে এইটাকে লজিক্যালি বলা হচ্ছে যে যদি এই প্যান্ডেমিক সিচুয়েশন থাকে তাহলে কি হবে? দুর্ভিক্ষ দেখা দিবে। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে সুতরাং দুর্ভিক্ষ দেখা দিবে, এটাই স্বাভাবিক। তো এখানে যদি আমরা দেখি যে একটি বৈধ যুক্তির উদাহরণ এটি। বৈধ যুক্তির নিয়মাবলী সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও উল্লিখিত যুক্তিটির বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। তা সম্ভব হয়েছে কেবলমাত্র যুক্তিটির সরল কাঠামোর কারণে। এখন এটা খুবই সরল এবং সহজ এবং সিম্পল একটা যুক্তি, এই কারণে আমি এটা খুব সহজে এটার যুক্তির বৈধতা নির্ণয় করতে পারছি। আমরা এবার দ্বিতীয় একটা যুক্তি দেখব। সেটা দেখি যে দাবা খেলা যে সবাই খেলি আমরা, যদি আমি রাজা ডান বা বাম দিকের ঘরে চালি তবে নৌকা চালাতে পারবো না। যদি নৌকা না চালাতে পারি তবে 5 চালে জিততে পারবো না। আবার যদি রাজাকে ডানে বা কোনো ঘরেই চালাতে না পারি তবে প্রতিদ্বন্দ্বী আমাকে হারাতে পারে, তবে তার একটা পরিকল্পনা থাকবেই। সুতরাং যদি প্রতিদ্বন্দ্বী আমাকে হারাতে পারে এবং তার কোনো পরিকল্পনা না থাকে তবে আমি 5 চালে জিততে পারবো না।
দেখো একটা মানে এই যে অনেকগুলো কন্ডিশনের উপরে নির্ভর করে আমার জিতা বা পজয় বা পরাজয় নির্ধারণ করতেছে। অর্থাৎ আমরা যে দাবা খেলি ওখানের মধ্যে রাজার চালে নির্ভর করতেছে নৌকার উপরে, নৌকার চাল যদি দিতে না পারে তাহলে প্রতিদ্বন্দ্বীর যে ট্যাকটিস আছে সেটার উপরে নির্ভর করতেছে। তো এখানে যে 5 চালের জয়ের জন্য উনি একটা কন্ডিশন দিল, তো এই কন্ডিশনের বৈধ অবৈধতা নির্ণয় করাটা যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি বৈধ বা অবৈধতাটা, কিন্তু এই ধরনের বড় বড় যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলোতে আসলে বৈধতা এবং অবৈধতা নির্ণয় করাটা একটু টাফ। তো এটাকে যদি আমি খুব ছোট করে করিনি, সেটাতে প্রতিকায়িত করি, তাহলে দেখা যাবে কি এই প্রতিকায়নের ফলে আমার এই বৈধতা অবৈধতা নির্ণয় করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝির অবসান হবে না। আমরা যে ছবিগুলো দেখছিলাম সেখানে আমরা একটা ছবিতে দেখাচ্ছিলাম যে একটা সাইন দেখাচ্ছে যেখানে একজন ডিসেবল ব্যক্তি অর্থাৎ হুইল চেয়ারের বসা একটা আকৃতি দেখা গেল। তো এটা দেখার সাথে সাথে আমরা চিন্তা করি কি ওখানে যদি লেখা থাকতো অনেক বড় লেখা যে এই সেই রোড, যে রোডের মধ্যে দিয়ে আমরা আমাদের কি এ ধরনের মানে বিশেষ কর্মক্ষম ব্যক্তির কি করা হয়, চাহিদা সম্পন্ন ব্যক্তির রাস্তা পারাপার হবেন। তো এটা অনেক বড় লেখা। আবার যদি সেটার আবার আরেক সমস্যা আছে, ভাষার সমস্যা আছে। কীরকম, আমি যদি এইখানে বসে বাংলায় লিখি সেটা একজন ইংলিশ বা একজন অন্যান্য দেশের লোক সেটা পড়ে বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে, যে একটা আন্তর্জাতিকতার দরকার। সেটা হচ্ছে যে এই সাইনটা আমি যদি আমেরিকা দেখে দেখি আমি যেটা মনে করবো বাংলাদেশে দেখলেও সেটা মনে করছি। তাহলে এই প্রতিকায়ন করে একটা বড় একটা কথাকে আমি খুব ছোট্ট বিষয়ের মাধ্যমে প্রকাশ করতে পারছি। কিংবা আমি যদি দেখি যে এখানে ডেঞ্জারের কথা বলছি বা এই পাশে আমরা যেটা দেখালাম যে ট্রাফিক লাইটের কথা বলছি, সেটা বাংলাদেশে যেমন পৃথিবীর যে কোনো দেশে সেটা ওই ধরনের ভূমিকা রাখতেছে। তো তাহলে কি অনেক বড় একটা বিষয়, যে যদি আমি লাল লাইটে আমি দাঁড়াবো, মানে এখানে ওখানে লিখে উঠবে আপনি এখন দাঁড়াবেন, তো ওই লিখা পড়তে পড়তে আমার পিছনে এসে গাড়ি আরেকটা লাগাই দিবে বা আমি কাউকে অ্যাক্সিডেন্ট করে দিব। তো কিন্তু যখন আমার লাল জ্বলতেছে আমি অটোমেটিক দাঁড়ায় যাচ্ছি, তো লাল দেখার সাথে সাথে আমি দাঁড়ায় যাব। এই যে লাল বাতির সাথে যে লাল আলোর সাথে যে আমার যে প্রতিকায়ন করা হলো, যে লাল হলুদ, হলুদ দিলে আমি প্রিপারেশন নিব এর পরের স্টেপে যাওয়ার জন্য। আমি যদি চলন্ত গাড়ি থাকে তাহলে হলুদ দিলে আমি ধরতে হবে, আমাকে দাঁড়াইতে হবে। আর যদি আমার গাড়ি দাঁড়ানো থাকে হলুদ দেখার সাথে সাথে আমাকে ভাবতে হবে যে আমাকে এখন শুরু করতে জন্য প্রস্তুতি নিতে হবে। তো তাহলে লাল, সবুজ, হলুদ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে এই জায়গাটা নির্দেশ করে। যেটা যদি লেখা থাকতো, আমি যদি চীনে যেতাম চাইনিজ ভাষায় যদি লেখা থাকতো, জাপানে যেতাম জাপানিজ ভাষায় লেখা থাকতো, তাহলে আমি কিন্তু বুঝতে বুঝতে সময় শেষ হয়ে যেত, তাহলে আমি যানজটের তৈরি করতাম। তো এই যে প্রতিকায়নের কারণে এই বিষয়টা কিন্তু খুব দ্রুত করতে পারছি। তো এই কারণে এই যে বড় বড় যে লজিকগুলোকে আমরা যখন বৈধতা অবৈধতা নির্ণয় করতে যাব তখন এই প্রতিকায়নের দরকারটা হয়। আসলে আমরা দেখি পরের অংশ কি, প্রদত্ত যুক্তিটি বেশ জটিল, এর বৈধতা এবং অবৈধতা নির্ণয় যৌক্তিকভাবে অসম্ভব না হলেও বাস্তবে বেশ কঠিন বা কষ্টসাধ্য। এইরূপ জটিল যুক্তির বৈধতা বা অবৈধতা সহজে এবং নির্ভুলভাবে নির্ণয়ের জন্য যুক্তিকে প্রতীকের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করার প্রয়াসী হন। এরূপ প্রতীকভিত্তিক যুক্তিবিদ্যাই হলো প্রতীকী যুক্তিবিদ্যা। অন্যভাবে বলা যায়, যে যুক্তিবিদ্যার বিশেষ ধরনের প্রতীকতার প্রবর্তন করে প্রতীকের ব্যবহার দ্বারা যুক্তি প্রকাশ এবং মূল্যায়নকে সহজতর করে, তাকে এই প্রতীকী যুক্তিবিদ্যা বলে। প্রতীকী যুক্তিবিদ্যাকে গাণিতিক যুক্তিবিদ্যা নামেও অভিহিত করা হয়। তো আমরা প্রতীকী যুক্তিবিদ্যা বলতে বোঝাচ্ছি যে যখন যুক্তিকে সহজভাবে প্রকাশ করার জন্য, মানুষকে সহজতর করার জন্য, মানুষের বোধগম্যটাকে বৈধ অবৈধতা নির্ণয় করার জন্য আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি, সেটাকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা বলি। আসলে পরবর্তীতে দেখা যায় যে প্রতীকের সংজ্ঞায় প্রতীক হলো কোনো কিছুর সংকেত, কিন্তু তাই বলে প্রতীক এবং সংকেত সম্পূর্ণ অভিন্ন নয়, আবার একও না, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। যুক্তিবিদদের মতে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে বোঝার জন্য, নির্দেশ করার জন্য এবং প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রতীক। চিহ্ন বা সংকেত ব্যবহার করে তাকে বলা হয় প্রতীক। যেমন কোনো দেশের পতাকাকে আমরা ওই দেশের প্রতীক হিসেবে ধরে নিই। এবং এরিস্টটল এইদিকে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের প্রতীক হিসেবে যথাক্রমে পি এস এম ব্যবহার করেন। অর্থাৎ প্রধান পদকে পি, তিনি অপ্রধান পদকে এস এবং মধ্যপদকে এম হিসেবে ব্যবহার করেন। এখনো পর্যন্ত আমরা আমাদের যে পরবর্তী যে প্রতীকায়ন করব সেখানে কিন্তু এই এ, পি, এম, এস এবং এম এর ব্যবহারটা আমরা দেখতে পাই। তাহলে প্রতীকের প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে হলে আসলে জানতে হবে যে প্রতীক কী এবং সংকেত কী।
তো আসো আমরা দেখি যে সংকেত কি। প্রতীক বলতে আমি বোঝাচ্ছি যেটাকে আমি আরোপিত করব, যেটাকে আমি কৃত্রিমভাবে আমার যুক্তিকে সহজ করার জন্য, বোধগম্য করার জন্য, মানুষের নিকট গ্রহণযোগ্যভাবে বৈধতা অবৈধতা নির্ণয় করার স্বার্থে এটাকে আমি প্রতীকায়ন করছি। তখন আমাকে এই যে তখন যে যুক্তি প্রকাশ করবে সেই যুক্তিবিদ্যাকেই বলা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। এবার দেখি প্রতীক এবং সংকেত কি। আচ্ছা, সংকেত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক সংকেত, একটা হচ্ছে কৃত্রিম সংকেত। স্বাভাবিক সংকেত বলতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সংকেত ইচ্ছে নিরপেক্ষভাবে নির্দেশিত বিষয় বা ক্রিয়ার সঙ্গে সাদৃশ্যযুক্ত অথবা নিবিড় সম্পর্কে আবদ্ধ, তাকেই স্বাভাবিক সংকেত বলে। সোজা ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে, যেমন এখানে যেটা দেওয়া আছে যে আমরা কোথাও থেকে ধোঁয়া দেখি তাহলে মনে করি সেখানে আগুন লেগেছে, মানে ধোঁয়া হচ্ছে আগুনের সংকেত। আবার মেঘের উপস্থিতি এটাকে বৃষ্টি হিসেবে ভেবে নিই, এগুলো হচ্ছে স্বাভাবিক। এখানে আমাদের নিজস্ব কোনো প্রকৃতি আমরা আরোপিত কোনো কিছু নয়, সেটা হচ্ছে প্রকৃতিগতভাবে ইচ্ছের নিরপেক্ষভাবে এটা সংগঠিত হচ্ছে। যখন এই ধরনের স্বাভাবিক বিষয়গুলোকে আমরা সংকেত হিসেবে দেখব সেটাকে আমরা স্বাভাবিক সংকেত বলি। আর কৃত্রিম সংকেত বলতে সেটা বুঝি ব্যবহারিক সুবিধার্থে ইচ্ছাকৃতভাবে আমরা যে সংকেত ব্যবহার করি তাকে কৃত্রিম সংকেত বলে। যেমন ট্রাফিক পয়েন্টের লাল বাতি গাড়ি থামার সংকেত, সবুজ বাতি গাড়ি চলার সংকেত। আমরা ইচ্ছে করলে তার বিপরীতে, অর্থাৎ লাল বাতি বা সবুজ বাতিকে যথাক্রমে গাড়ি চলার এবং থামানোর সংকেত হিসেবেও গণ্য করতে পারতাম। এবং যুক্তিবিদ্যা আলোচনার সুবিধাতে সংকেতকে বেছে নেওয়া হয়েছে। এরূপ বাছাইকৃত কৃত্রিম সংকেতকেই প্রতীক বলা হয়। সীমিত পরিসরের এরিস্টটল যুক্তিবিদ্যার প্রতীকের ব্যবহার লক্ষণীয়। আচ্ছা, আমাদের যে সংকেত, কৃত্রিম সংকেত বলতে বোঝানো হচ্ছে যে যখন আমি সবুজ বাতি দেখলে গাড়ি চালাবো, লাল বাতি দেখলে আমি যখন গাড়ি থামাবো, অর্থাৎ আমার জনগণ বা আমরা একটা বডি সিদ্ধান্ত নিল যে প্রতীকায়নের এই ক্ষেত্রে আমরা পৃথিবীর সকল দেশে সকল ক্ষেত্রে যে এই লাল বাতিটাকেই বলা হচ্ছে গাড়ি থামানোর জন্য, আর সবুজ বাতি হচ্ছে গাড়ি চালানোর জন্য। যখন আমি কৃত্রিমভাবে এভাবে আরোপিত করব, যেমন আমি একটা দেশের পতাকার কথা বললাম, একটা দেশের পতাকার ডিজাইন করে আমি সেই পতাকাকে বললাম এই দেশের প্রতীক, তো আমি চাইলে এই পতাকাটাকে চেঞ্জও করতে পারি, যেটা অনেক সময় হচ্ছে বিভিন্ন দেশে। ঠিক তেমনি যে আমিও চাইলে যে সবুজ আলো আজকে থেকে আমি ঘোষণা দিলাম যে সবুজ আলো দিয়ে আমার গাড়ি চলবে না, বন্ধ হওয়া থাকবে, আর লাল আলো দিলে গাড়ি চলবে। এটা যখন আমি ঘোষণা করব, অর্থাৎ আমি কৃত্রিমভাবে আরোপিত করলাম এই প্রতীকটাকে। যখন আমি কৃত্রিমভাবে ভেবে কোনো কিছু নির্দেশনা দিব সেটাকে বলা হচ্ছে যে কৃত্রিম সংকেত। আসলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে কৃত্রিম সংকেতকে প্রতীক বলা হয়, মানে সকল প্রতীক সংকেত, কিন্তু সকল সংকেত প্রতীক নয়। এটাই হচ্ছে যে এই কথা। তো আমি তোমাদের প্রশ্ন অনেক সময় এই ধরনের বিষয়গুলো আসে, তো সেই কারণে এই কথাটা বলা। তো আমাদের এই প্রতীকের ব্যবহারটা কিন্তু নতুন না। এই প্রতীকের ব্যবহারটা যুক্তিবিদ্যার, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার জনক, উনি প্রথম ব্যবহার করেন তার যুক্তিবিদ্যার ক্ষেত্রে। তো আমরা দেখি পরবর্তীতে প্রতীক ব্যবহারের ক্ষেত্রে যে তিনটি বিষয় লক্ষ্য রাখা দরকার, এই তিনটে বিষয় লক্ষ্য রেখেই আমি প্রতীককে ব্যবহার করতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রতীক আমি কোন বিষয়টাকে নির্ধারণ করছি, অর্থাৎ আমি কিসে প্রতীক হিসেবে যে বিষয়টাকে, যেমন কলম বলার সাথে সাথে আমার পৃথিবীতে যাবতীয় কলমের কথা মনে চলে আসছে। তা আমি যখন এটাকে কলম নাম দিয়ে অন্য কোনো নাম দিব তখন সেটা ওই নামে পরিচিত হবে। অর্থাৎ আমাকে প্রতীক নির্ধারণ করার ক্ষেত্রে প্রতীক কি সেটা প্রতীকায়িত বিষয়, অর্থাৎ প্রথমে আমি যে বিষয়টা, অর্থাৎ আমি যদি বাংলাদেশের পতাকার কথা বলি তাহলে পতাকা একটা প্রতীক। তারপরে সেটা বিষয়টা কি, প্রতীকের বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবং একজন ব্যাখ্যাকার থাকতে হবে, 3 নাম্বার যে বিষয়টা। অর্থাৎ এই তিনটে সমন্বয়ে একটা প্রতীককে প্রতীকায়ন করা যায়। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে কি প্রতীক, আমি বললাম যে একটা কলম। তাহলে এবং কলমটা যে পৃথিবীতে যত এই ধরনের কলম যেটা দিয়ে আমরা লিখতে পারি, এই লিখে যত যন্ত্র আছে ওই বিষয়টা থাকতে হবে। আর তৃতীয় হচ্ছে যে এই কলম এবং ওই বিষয়টা দুটার একটা ব্যাখ্যাকার থাকতে হবে। এই তিনটে বিষয়কে প্রতীক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নির্দেশনা করা যায়। আমরা যদি এটাকে না বলি, আমরা যদি বলি যে যেমন ট্রাফিকের যে আমরা সাইনটা দেখলাম সেখানে দেখলাম যে লাল সবুজ একটা যে হলুদ, অর্থাৎ লাল হলুদ সবুজ এটা কিন্তু একসাথে জ্বলবে না। প্রথমে লাল জ্বললে প্রথমে কিন্তু লাল জ্বলবে না, প্রথমে হলুদ জ্বলতে হবে, হলুদ জ্বলার পরে সেটা লাল জ্বলবে। আবার লাল থেকে যখন এটা সবুজে যাবে তখন হবে যে আবার প্রথমে হলুদ জ্বলবে তারপর এটা সবুজে আসবে। তাহলে বিষয়টা কি, অর্থাৎ এই প্রতীক হচ্ছে লাল বাতিটাকে আমি প্রতীক ধরতেছি গাড়ি দাঁড়া করানোর জন্য। তাহলে লাল
রংটাকে আমি একটা বিষয় ধরলাম, প্রথম বিষয়টা যদি আমি ধরি প্রতীক হিসাবে, আর প্রতীকিত বিষয় অর্থাৎ গাড়ি চলার সময় এই বিষয়টা আমার এখানে আসছে। আর এই পুরো বিষয়টাকে একটা বডি থাকতে হবে, অর্থাৎ একজন ব্যাখ্যাকার থাকতে হবে যাতে সবাইকে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। তো পৃথিবীর সকল দেশে এটা গ্রহণযোগ্য, সেই কারণে এই জিনিসটা এখন আমাদেরকে নিকট হয়তো আমরা খুব ছোটোবেলায় অভ্যস্ত হওয়ার কারণে এই জিনিসটা আমাদের নজরে আসে না। আচ্ছা, প্রতীকের প্রকারভেদ যদি দেখি, যেমন শাব্দিক প্রতীক এবং অশাব্দিক প্রতীক, গ্রাহক প্রতীক, ধ্রুবক প্রতীক, উপাদান জ্ঞাপন প্রতীক, আকার জ্ঞাপন প্রতীক, তারপরে আছে এখানে সংক্ষিপ্ত প্রতীক, দৃষ্টান্তমূলক প্রতীক, প্রকাশধর্মী প্রতীক এবং নির্দেশনামূলক প্রতীক বা পরিবর্তন প্রতীক। তো এখানে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন শাব্দিক প্রতীক বলতে আমি যেটা শব্দ দ্বারা বুঝতে পারি, আর অশাব্দিক প্রতীক বলতে আমি সাইন দ্বারা বুঝি, যেমন যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এই ধরনের। যখন আমি একটা সাইন ব্যবহার করার সাথে সাথে আমি বুঝতে পারি এখানে যোগ করতে হবে। আমি যখন এটা বিয়োগ চিহ্ন ইউজ করি তখন বলতেছে যে বিয়োগ করতে হবে। আর শাব্দিক প্রতীক বলতে বোঝাচ্ছে যে সেটা শব্দ, যে কোনো একটা শব্দ নির্ধারণ করা। যেমন বাংলাদেশ, বাংলাদেশ বলার সাথে সাথে আমার এই অঞ্চলটাকে আমি নির্দেশ করছি, একটা দেশ হিসেবে আমি এটাকে নির্দেশ করছি। এগুলো হচ্ছে শাব্দিক এবং অশাব্দিক প্রতীক। গ্রাহক প্রতীক, ধ্রুবক প্রতীক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গ্রাহক প্রতীক বলতে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে পরিবর্তনশীল, অর্থাৎ এই জায়গায় আমি যে কোনো কিছুকেই বসাবো, সেটা যেই বিষয় আসুক না কেন মানটা পরিবর্তন করে দিলে সেটা একটা নতুন জিনিস আসতে পারে। আর ধ্রুবক প্রতীক হচ্ছে যেটা কখনো পরিবর্তন হয় না, যেটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট হিসেবে পাই, সেটাকে আমরা ধ্রুবক প্রতীক বলতে পারি। তারপর উপাদান জ্ঞাপক এবং প্রতীক এবং আকার জ্ঞাপন প্রতীক আছে, এবং সংক্ষিপ্ত প্রতীক এবং দৃষ্টান্তমূলক প্রতীক, এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বিভিন্ন আকারে ব্যাখ্যা করতে পারবো। তো পরবর্তীতে আমরা ক্লাসে আমরা এগুলো দেখব। এরপরে আসি দেখি যে প্রতীক এবং এই সংকেতের মধ্যে পার্থক্যগুলো কী কী। প্রতীক এবং সংকেত। প্রতীক অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষায় প্রতীক এবং সংকেত একত্রে ব্যবহার করলেও এরা কিন্তু উভয়ে অভিন্ন নয়। যেমন প্রথমত আমরা দেখি যে প্রতীক আমাদের দৈনন্দিন জীবনে ব্যাখ্যা এবং ব্যবহারের উপর নির্ভরশীল, কিন্তু সংকেত ব্যাখ্যা বা ব্যবহারের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আমি প্রতীককে যদি করতে হয়, সেখানে আমি বলছিলাম যে এখানে একটা ব্যাখ্যাকার লাগবে, যেখানে সবাইকে এটাকে আরোপিত করার বিষয় আছে, অর্থাৎ কৃত্রিমভাবে। আর সংকেত বলতে হচ্ছে কৃত্রিমও হতে পারে, অকৃত্রিমও হতে পারে। দ্বিতীয়ত যে বলছে সকল প্রতীককে সংকেত হিসেবে বিবেচনা করলেও কিন্তু সকল সংকেতকে প্রতীক হিসেবে বিবেচনা করা যায় না, কেবলমাত্র কৃত্রিম সংকেতকে প্রতীক হিসেবে বিবেচনা করা যায়। তো এটা আমাদের আলোচনায় আসছে যে সংকেত দুই ভাগে বিভক্ত, তার মধ্যে একটা হচ্ছে যে কৃত্রিম, একটা হচ্ছে যে স্বাভাবিক সংকেত। অর্থাৎ এই স্বাভাবিক সংকেতগুলোকে আমরা প্রতীক হিসেবে বলি না, কিন্তু কৃত্রিম সংকেতগুলোকে আমরা প্রতীক হিসেবে বলি। এই জন্য বলা হয়ে থাকে যে সংকেত, সকল সংকেতই প্রতীক, কিন্তু সকল প্রতীকই সংকেত নয়। তো এটা আমাদেরকে এই মানে পার্থক্যটা আমরা প্রতীক এবং সংকেতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, পার্থক্য নির্দেশ করে। 3 নাম্বার যে সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে সংকেতের সাথে সাংস্কৃতিক বিষয় সম্পর্ক প্রত্যক্ষ, কিন্তু প্রতীকের সাথে প্রতীকিত বিষয় প্রত্যক্ষ নয়, বরং পরোক্ষ। অর্থাৎ সংকেতের সাথে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়টা। অর্থাৎ সাংস্কৃতিক বলতে এখানে বোঝাচ্ছি যে সেটা হচ্ছে যে যে বিষয়টাকে নির্দেশ করে সেই বিষয়টা এখানে সম্পর্কিত, কিন্তু প্রতীকের ক্ষেত্রে এই বিষয়টা নির্দেশিত না। এটা হচ্ছে আমি লাল বাতি না জ্বালায় যদি সবুজ বাতি জ্বালায় বলতাম যে গাড়ি দাঁড়াবে, তাহলে ওটা দাঁড়াইতো, এটার সাথে এটার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সংকেতের ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। এই ধরনের কোনো সম্পর্ক বা আরোপিত কিছু করে সংকেত নির্ধারণ করা যায় না। আর সর্বশেষ যেটা বলা হচ্ছে, যেহেতু সকল সংকেত প্রতীক নয়, কিন্তু সকল প্রতীকী সংকেত, এবং সংকেতকে জাতিরূপে বিবেচনা করলে প্রতীককে উপজাতি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো আমরা বিধেয়ক পড়ার সময় আমরা জাতি এবং উপজাতি বলছি, সেখানে তাহলে আমরা এখানে সংকেতকে বললাম উপজাতি, জাতি, আর আমি প্রতীককে বললাম উপজাতি। তাহলে সংকেত এবং এই প্রতীকের এই পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্নভাবে আমাদের পরীক্ষায় আসে এবং এটা আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা। আচ্ছা, পরবর্তীতে দেখি প্রতীকী যুক্তিবিদ্যা বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে প্রতীকীর কথা বলছি, প্রতীকী যুক্তিবিদ্যা আমরা কিছু একটা উদাহরণ দিলাম, এই উদাহরণের পরে আমরা এটাকে আসলে বৈশিষ্ট্যটাকে বুঝতে পারবো। প্রতীকী আমরা আগে জেনেছি যে প্রতীকী যুক্তিবিদ্যা প্রচলিত যুক্তিবিদ্যার একটি উন্নত সংস্করণ, অর্থাৎ দুইটা জিনিসই একই বিষয়, কিন্তু দুইটা একটা আরেকটার থেকে একটু আলাদা। প্রথমে যদি আমি বলি, প্রতীকী যুক্তিবিদ্যাটা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যার উন্নত সংস্করণ, মানে আধুনিক ভার্সন যেটাকে আমরা বলি। সনাতনী বা প্রচলিত যুক্তিবিদ্যা ভাষায়
যে যুক্তিকে প্রকাশ করে, পক্ষান্তরে ভাষার পরিবর্তে গ্রাহক প্রতীকের মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যা যুক্তিকে প্রকাশ করে। সেই হিসেবে বলা যায় প্রতীক প্রয়োগ যুক্তি প্রকাশের প্রতীকী যুক্তিবিদ্যা। অর্থাৎ এই প্রতীকী যুক্তিবিদ্যা এবং সাবেকি বা আমরা যে সাধারণ যুক্তিবিদ্যাকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দুইটা, একটা জায়গায় ভাষাকে ব্যবহার করা আর একটা জায়গায় প্রতীককে ব্যবহার করা। সাবেকিটা হচ্ছে সবসময় ভাষার উপরেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু যখন এটা জটিল থেকে জটিলতার রূপ ধারণ করলো তখন এটার বৈধতা অবৈধতা নির্ণয় করাটা কষ্টসাধ্য হয়ে পড়লো, তখন আমরা এটাকে প্রতীক ব্যবহার করা শুরু করি। আচ্ছা, তো যেমন সব মানুষ হয় পরিশ্রমী, সব ছাত্র হয় মানুষ, সব ছাত্র হয় পরিশ্রমী। তো আমি এখানে লিখলাম যে মানুষকে আমি যদি এম, মানে প্রধান পদকে আমি এম বললাম, সরি, আমি প্রধান পদকে পি বললাম, এবং এস কে বললাম আমি বললাম যে অপ্রধান পদ, আর মানুষকে বললাম যে মধ্যপদ। তাহলে দেখো সব ছাত্র হয় মানুষ, মানে সব এম হয় পি, এবং সব এস হয় এম, সুতরাং সব এস হয় পি। অর্থাৎ আমি এই এস, এম এবং পি দ্বারা প্রতিকায়ন করে ওই উপরের অংশটুকুকে এখানে ব্যাখ্যা করতে পারি। এই কথা থেকে এটাই প্রমাণিত হয় যে যুক্তির বৈধতা আকারগত। সমকালীন যুক্তিবিদ সি আই লুইস প্রতীকী যুক্তিবিদ্যা নিম্নলিখিত তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। সে বৈশিষ্ট্যগুলো কি কি? এক, ধারণা জ্ঞাপন চিহ্নের ব্যবহার। দুই, অবহারাত্মক পদ্ধতি। তিন, গ্রাহক প্রতীকের ব্যবহার। অর্থাৎ আমরা যে সমকালীন যুক্তিবিদ সি আই লুইসের প্রতীকী যুক্তিবিদ্যার যে তিনটি ব্যবহার বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন, তার সংজ্ঞা থেকে তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ধারণা জ্ঞাপক চিহ্নের ব্যবহার, যেটা আমরা ধারণা করে ব্যবহার করি। দ্বিতীয় হচ্ছে যে অবহারাত্মক পদ্ধতি, আর তৃতীয় হচ্ছে যে গ্রাহক প্রতীকের ব্যবহার। এই তিনটা বৈশিষ্ট্যকেই প্রতীকী যুক্তিবিদ্যা বৈশিষ্ট্য হিসেবে তিনি উল্লেখ করেন। আর এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সনাতনী এবং প্রচলিত যুক্তিবিদ্যার যে পার্থক্য আছে, এই পার্থক্যটা। তো এটাকে আমরা সহজ ভাষায়, আরও সহজ ভাষায় বলতে পারি যে নামকরণ দেখে সনাতনী যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু আসলে তা নয়। এটা হলো যে একই অংশ, একটা হলো যে পুরাতন অংশ, একটা হলো নতুন অংশ, একটা হলো যে পুরাতন সংস্করণ, একটা হলো নতুন ভার্সন, এটাকে আমরা বলতে পারি। তো কি দেখে যাই, উভয় আলোচনার বিষয়বস্তু যুক্তির বৈধতা নিয়ে। সনাতনী যুক্তিবিদ্যা যুক্তি প্রয়োগ করে ভাষার মাধ্যমে, পক্ষান্তরে প্রতীকী যুক্তিবিদ্যা যুক্তি প্রয়োগ করে গ্রাহক প্রতীকের মাধ্যমে। অবশ্যই গ্রাহক প্রতীকের ব্যবহার এরিস্টটলীয় যুক্তিবিদ্যাও পাওয়া যায়, অর্থাৎ সনাতনী ক্ষেত্রে এরিস্টটল যেহেতু অনেক পুরাতন, তাই তার ক্ষেত্রেও পাওয়া যায়, কিন্তু তখন সেটা এত ব্যাপকতর ছিল না, যেটা বর্তমানে খুবই ব্যাপকতর দিকে ব্যাপকতর দিকে যাচ্ছে। আপনারা আগেই জেনেছেন যে সনাতনী যুক্তিবিদ্যার সীমিত পরিসরে যুক্তি পদের স্থানে গ্রাহক প্রতীকের ব্যবহার প্রচলিত ছিল, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা যুক্তিবাক্যের পদ এবং যোজক উভয় ক্ষেত্রে ব্যাপকভাবে প্রতীকে ব্যবহার করা হয়। যেমন আমরা বললাম যে যদি দেশের সকল জনগণ শিক্ষিত হয় তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং এখানে জনগণ শিক্ষিত হয়নি। প্রতীকের ব্যবহার, ব্যাপক ব্যবহারের প্রতি লক্ষ্য রেখে বেসেন এবং কর্নার, তারা দুজনে যুক্তিবিদ, প্রতীকী যুক্তিবিদ্যার ইতিহাস সংক্ষিপ্ত, কিন্তু সনাতনী যুক্তিবিদ্যার রয়েছে দীর্ঘ ইতিহাস। তা সত্ত্বেও আমাদের মাঝে যে পার্থক্য, তা হলো ক্রমোন্নতির বিভিন্ন পর্যায়ের পার্থক্য। প্রাপ্তবয়স্ক জীবদেহের সাথে ভ্রূণের পার্থক্য। সনাতনী যুক্তিবিদ্যার সাথে প্রতীকী যুক্তির পার্থক্য ঠিক অনেকটা এমনই। এর অর্থ হলো প্রতীকী যুক্তিবিদ্যা সনাতন যুক্তিবিদ্যার সম্প্রসারিত, পরিবর্তিত, পরিণত এবং উন্নত সংস্করণ, এবং সনাতন যুক্তিবিদ্যার পরিণত অবস্থান হলো প্রতীকী যুক্তিবিদ্যা। তাই দুটির মাঝে গুণগত নয়, পার্থক্যটা হচ্ছে পরিমাণগত, অর্থাৎ গুণগত দিক থেকে দুটোটা এক এবং অভিন্ন। শুধুমাত্র পরিমাণগত দিক থেকে এটাকে আমরা বিভিন্ন, অর্থাৎ একটাকে প্রতীক ব্যবহার করা হয়, একটাতে প্রতীক ব্যবহার করা হয় না। তো আমরা এই প্রতীকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে শুধু প্রাথমিক অংশটা বা যে যে অংশটুকু প্রথম দিকে আছে সেটাকে ব্যবহার করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব যে যুক্তিবিদ্যা কীভাবে প্রতীকে ব্যবহার করা হয়, এবং সেটা কি আমরা বিভিন্ন বাক্যে কীভাবে ভাগ করা হয়েছে, এবং সেটা যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখে। তো সে এবং অবশ্যই আমরা এখানে সারণীর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত আমরা এইটুকু আজকে ক্লাসে থাকলো, সেটা হলো যে প্রতীক তাহলে কি। ক্লাস থেকে আমরা যেটা শিখলাম, প্রতীক কি, এই প্রতীক কয় প্রকার, প্রতীকের বৈশিষ্ট্য কি, সংকেত এবং প্রতীকের পার্থক্য কি, সনাতনী এবং যে প্রতীকী যুক্তিবিদ্যা তাদের পার্থক্য কি। তো আশা করি আমরা আমাদের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবো, এবং আমরা বাসায় থাকবো, এবং আমাদের যে
স্বাস্থ্য নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা অনুসারে আমরা মেনে চলবো। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় থাকবে, সামনে ঈদ আসছে, অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের যা আবেগের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, ধর্মীয় জায়গা আছে এখানে, তো সব কিছু ঠিক রেখে আমাদেরকে যদি নিজের স্বাস্থ্য ঠিক রেখে যদি আমরা চলি, তাহলে আশা করি আমরা ঈদের পরে বা যখন সরকার নির্দেশ দেয়, কারণ আমরা ক্লাসরুমে এসে আবার সরাসরি এই বিষয়গুলোর কথা বলবো। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।